প্যারালাইসিস হওয়ার কারণে আমার বাবা কথা বলতে পারতেন না। সারাদিন পরে যখনই আমি অফিস থেকে বাড়ি ফিরতাম তখনই বাবা ইশারায় আমাকে কিছু বোঝানোর চেষ্টা করতেন। আমার স্ত্রী বলতো সে বাবার খুব সেবা করে, কিন্তু ধীরে ধীরে তার ওপর আমার সন্দেহ হতে শুরু করে। তাই একদিন আমি চুপি চুপি স্ত্রীর ওপর নজর রাখলাম এবং যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আমার বউ তো আমার বাবার প্যারালাইসিস হবার কারণে তিনি কথা বলতে পারতেন না। আমি সারাদিন চাকরি করে সন্ধ্যায় যখনই বাড়ি ফিরতাম তখনই বাবার চোখে জল দেখতে পেতাম, আর তিনি ইশারায় আমাকে কিছু বোঝাতে চাইতেন। যদিও আমার বউ বলতো সে আমার বাবার খুব সেবা করে, কিন্তু এখন আমার তার ওপর সন্দেহ হতে শুরু করেছে। তাই একদিন আমি লুকিয়ে বউয়ের উপর নজর রাখতে শুরু করলাম। এরপরে যে দৃশ্য আমার চোখে পড়ল তা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আমার বিয়ের কিছুদিন পরেই বাবার স্ট্রোক হয়, যার ফলে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। আমার বউ যে বাবার নিজের মেয়ের মতোই ছিল, সে বাবার খুব খেয়াল রাখত, খাবার ওষুধ সব কিছুর দেখাশোনা সেই করত। তাই আমি নিশ্চিন্ত ছিলাম যে আমার বউ বাবাকে নিজের বাবার মতোই ভালোবাসে আর সবসময় তার চিন্তা করে। বাবাকে নিয়ে নিশ্চিন্ত হয়ে আমি আমার ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করি, যাতে ব্যবসাটা আরও ভালোভাবে দাঁড় করানো যায়। কিন্তু কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি যে বাবার চোখে সবসময় জল থাকে। আমি তার পাশে বসলে তিনি কিছু বলতে চাইতেন, কিন্তু পারতেন না। প্রথমে আমি ভাবলাম তিনি হয়তো সবসময় চুপচাপ থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছেন, তাই হয়তো কিছু বলতে চাইছেন। কিন্তু তারপর লক্ষ্য করলাম যে বাবা যখনই কিছু বলতে চাইতেন তখনই আমার বউ ঘরে ঢুকে পড়ত, আর তাকে দেখলেই বাবা চুপ হয়ে চোখ বন্ধ করে নিতেন। এতে আমার সন্দেহ আরও গভীর হয় যে নিশ্চয়ই আমার বউ এমন কিছু করেছে যার জন্য বাবা তার সামনে কিছু বলতে সাহস পাচ্ছেন না। একদিন আমি বউয়ের সাথে এই ব্যাপারে কথা বললে সে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, আমি বাবার পুরো সেবা করি, তাকে কোনো কিছুর অভাব হতে দেই না। এছাড়াও তুমি তো জানো আমি ওনাকে কত ভালোবাসি। কিন্তু আমার মনে সন্দেহ গেল না। তাই একদিন পরিকল্পনা করি, আমার বউকে বললাম, অনেকদিন হলো তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাওনি, তাই তুমি তার সাথে দেখা করে সন্ধ্যায় ফিরে এসো। আমারও অফিসে জরুরি কাজ আছে, তাই সন্ধ্যার আগে ফিরতে পারবো না। আমার কথা শুনে বউ খুব খুশি হলো, আর আমি একটা ট্যাক্সি ডেকে তাকে তুলে দিলাম এবং অফিসে যাওয়ার ভান করে বেরিয়ে পড়লাম। সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়ি ফিরে এলাম আর বাবাকে কাগজ কলম দিয়ে বললাম, আপনি যা কিছু বলতে চান দয়া করে এখানে লিখে দিন। এরপরে বাবা যা লিখলেন তা পড়ে আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে গেল। কেননা আমার বউ তো যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকেই আমার মাকে সবসময় কাঁদতে আর বাবাকে তার উপর অত্যাচার করতে আর ঘৃণা করতে দেখেছি। শুরুতে আমি বুঝতেই পারতাম না যে মায়ের কোনো দোষ না থাকা সত্ত্বেও বাবা মাকে এত ঘৃণা কেন করেন। আমার মা অত্যন্ত সুন্দরী, বাবার চেয়ে বয়সে অনেক ছোট, ভীষণ ধার্মিক, পবিত্র আর শান্ত স্বভাবের মানুষ। তবুও তার প্রতি বাবার ঘৃণা ছিল অসহনীয়। মাকে দেখলেই বাবার কপালে ভাঁজ পড়ে যেত। আমার সামনেও বাবা মায়ের সাথে একই রকম ব্যবহার করতেন। বাবা জীবিত থাকা সত্ত্বেও আমি অনাথের মতো জীবন কাটিয়েছি। আমার খুব ইচ্ছে করত বাবা আমাকে একটু আদর করুক, ভালোবাসুক, আমার ইচ্ছেগুলো পূরণ করুক, কিন্তু তার ব্যবহার এতটাই রুক্ষ ছিল যে আদর তো দূরের কথা, তার সামনে আমি কথা বলারও সাহস পেতাম না। বরং বাবা বাড়িতে ফিরলেই আমার পা কাঁপতে শুরু করত। তবে বাবা আমার পড়াশোনার খরচ করতে কুণ্ঠাবোধ করতেন না, তাই আমাকে তিনি শহরের এক নামকরা প্রাইভেট স্কুলে পড়াতেন। বাবার অনেক বড় ব্যবসা ছিল, অনেক দোকান ভাড়ায় দেওয়া ছিল, তাই তার টাকার কোনো অভাব ছিল না। কিন্তু তিনি মায়ের পেছনে এক টাকাও খরচ করতে চাইতেন না। যখন আমি মাকে জিজ্ঞেস করতাম বাবা কেন কেন এমন করেন, তখন মা চোখে জল নিয়ে বলতেন, না না, এমন কিছু না, তুই ভুল ভাবছিস, তুই শুধু নিজের পড়াশোনায় মন দে। আমি বুঝতে পারতাম না বাবা কেন আমাদের এত ঘৃণা করেন, কেন আমাদের ভালোবাসেন না, কেন আমাদের সঙ্গে হাসি মুখে কথা বলেন না। মা তো বাবাকে ভীষণ ভয় পেতেন। বাবার বাড়ি ফেরার সময় হলেই মায়ের মুখ ফ্যাকাশে হয়ে যেত, আর বাবার আতঙ্কে মা সব কাজ তাড়াতাড়ি করতে শুরু করতেন।
কিন্তু তবুও বাবা কোনো না কোনো অজুহাতে মায়ের ওপর চিৎকার করতেন। কখনো কখনো গায়ে হাত তুলতেন, কখনো অপমান করতেন। বাবার ভাষা এতটা কঠোর হতো যে আমার কচি হৃদয়েও সেগুলো সহ্য করা কঠিন হয়ে যেত। যেমন আমি বড় হতে লাগলাম, বাবার ঘৃণার আসল কারণটা আমার কাছে স্পষ্ট হতে লাগলো। আমার বাবার বোন বিয়ের পর থেকেই বাবার মনে বিষ ঢালতে শুরু করেন। তিনি বলতেন, দাদা তুমি না তো সুন্দর, আর না তোমার বয়স কম, তাই তোমার মতো লোকেদের সুন্দরী যুবতী মেয়েরা পছন্দ করে না। তারা নিজের মতো সুন্দর তরুণ স্বামী চায়। তাই তুমি যদি তোমার বউকে মাথায় তুলে রাখো, তার উপর টাকা পয়সা খরচ করো, তার সামনে দুর্বল হও, তাহলে সে তোমাকে পায়ের নিচে মারিয়ে চলে যাবে। তাকে কাবু করে রাখো, তার উপর দয়া দাক্ষিণ্য দেখাবে না, তাহলে সে তোমাকে ভয় পাবে আর তোমাকে ছেড়ে যাওয়ার সাহস পাবে না। বাবার গায়ের রং শ্যামলা হলেও তার চেহারা খারাপ ছিল না, কিন্তু তার বোন তার মনে এত বিষ ঢেলে দিয়েছিলেন যে তিনিও বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি রূপহীন, কুৎসিত। তার স্ত্রী কেবল টাকার লোভে তাকে বিয়ে করেছে। এই কারণেই বিয়ের পর থেকেই বাবা মাকে মনে প্রাণে ঘৃণা করতে শুরু করেন। যদিও মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বাবার এমন ব্যবহারের পরেও মা সবসময় বাবার যত্ন নিতেন, যত্ন করে কথা বলতেন, বাবার একটু স্নেহ, একটু ভালোবাসা পাওয়ার আশায় থাকতেন। আমি সবসময় মাকে বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখতাম, কেননা তিনিও একজন মেয়ে যার অনেক চাহিদা ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল। কিন্তু বাবা কখনোই সেসব পূরণ করার চেষ্টাও করেননি। মা প্রায়ই আমার ফুফুর পুরনো কাপড় পরে থাকতেন, কিংবা আমার মামি কিছু দিয়ে গেলে সেটা পরতেন। এইসব দেখে আমার খুব কষ্ট হতো, আর আমি ভাবতাম মা কেন এরকম একজন মানুষের সঙ্গে থাকেন। আমি মাঝে মাঝে তাকে বলতাম, চলো আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। কিন্তু মা সবসময় মুচকি হেসে আমার কাঁধে হাত রেখে বলতেন, সব ঠিক আছে বাবা। তখন আমি ক্লাস 10-এর ছাত্র। একদিন স্কুল থেকে ফিরে দেখি বাবা প্রতিদিনের মতো আজও মায়ের ওপর চিৎকার করছেন, গালাগালি করছেন এবং অত্যন্ত নোংরা অভিযোগ করছেন যে মা নাকি অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। মা চোখে জল নিয়ে চুপচাপ ছিলেন, যেন এসব সহ্য করে নিতে তিনি শিখে গেছেন। কিন্তু এই দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। স্কুলের ব্যাগ ফেলে বাবার সামনে দাঁড়িয়ে কঠোর স্বরে বললাম, আজকের পরে যদি তুমি মায়ের গায়ে হাত তোলো বা তার উপর এমন নোংরা অভিযোগ করো, তবে মনে রেখো আমি এই বাড়ি ছেড়ে মাকে নিয়ে কোথাও চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। তখন থেকো তুমি তোমার সেই বোনকে নিয়ে, যে প্রতিদিন এই বাড়িতে এসে অশান্তি বাঁধায়। বাবার সামনে দাঁড়িয়ে এটাই ছিল আমার প্রথম প্রতিবাদ। এতে বাবা একদম চুপ করে গেলেন, কেননা তিনি বুঝে গেলেন যে তার ছেলে বড় হয়ে গেছে। আর আমি নিজেও প্রথমবার বুঝতে পারলাম যে বাবা এটা ভালো করেই জানেন যে আমি তার একমাত্র সন্তান, তার বৃদ্ধ বয়সের একমাত্র ভরসা। তাই আমাকে হারালে তিনি সব কিছু হারাবেন। আমার প্রতি ভালোবাসা না থাকলেও তিনি আমাকে তার শেষ আশ্রয় বলে মনে করতেন। তাই তিনি কখনোই চাইতেন না যে আমি মাকে নিয়ে তার জীবন থেকে চলে যাই। আমি মাকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। এমন সময় বাইরে থেকে ফুপুর কটু শব্দ কানে এলো। তিনি বলছিলেন, দেখলে তো দাদা, আমি বলেছিলাম না এই মেয়েটা খুব চালাক, কিভাবে নিজের অসহায়ত্ব দেখিয়ে তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে করে দিয়েছে। তোমার ছেলে তোমার চোখে চোখ রেখে কথা বলছে, এমনকি আমাকেও খারাপ বলে চলে গেল। তাই আমি বলছি কি, এই ছেলেকে এক্ষুনি কাবু করো, না হলে তোমার হাতের বাইরে চলে যাবে। এই জন্যেই কি তুমি ওর পড়াশোনায় এত টাকা খরচ করছো, যাতে ও বড় হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়ায়? ওকে বোঝাও যে তোমার টাকা ছাড়া ওর কোনো ভবিষ্যৎ নেই। আর যদি যেতে চায় তাহলে যেতে দাও। মা ছেলেকে যখন রাস্তায় রাস্তায় ঘুরে না খেয়ে থাকবে, তখন হুঁশ ফিরবে। ফুপুর এসব কথা শুনে তার প্রতি আমার রাগ এবং ঘৃণা চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। যদিও মনে মনে ভয় কাজ করছিল যে বাবা হয়তো ফুফুর কথায় প্রভাবিত হয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেবেন, কিন্তু বাবা সেসব কিছু না করে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাবাকে চুপ থাকতে দেখে ফুফুও নিজের চাদর তুলে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এরপর থেকে বাবা মায়ের ওপর হাত তোলা বন্ধ করে দিলেন, এমনকি সে আর গালিগালাজও করতেন না। মায়ের চরিত্র নিয়ে আর কোনো প্রশ্নও তুলতেন না, যদিও সে এখনও মায়ের ওপর 1 টাকাও খরচ করতেন না।
তারপরেও আমি খুশি ছিলাম, কেননা আমার কাছে এটাই যথেষ্ট যে এখন আমার মাকে আর মার খেতে হয় না, অপমানজনক কথা শুনতে হয় না। ফুফু এখনও এ বাড়িতে আসা যাওয়া বন্ধ করেননি। তিনি আর তার সন্তানেরা এখনও বাবার টাকায় আয়েশ করতেন। বাবাও তার ভালোবাসা তাদের ওপরেই বিলাতেন। এসব দেখে আমার রক্ত গরম হয়ে যেত। তাই আমি নিজেকে পড়াশোনায় এতটাই ব্যস্ত করে ফেললাম যে কোনো কিছুরই আর পরোয়া করতাম না। এখন মা ছাড়া বাড়ির কারো প্রতি আমার কোনো টান ছিল না। যদিও মা আমাকে বোঝাতেন এবং বলতেন, রেহান, মন খারাপ করিস না, কাল যখন তুই সফল হবি তখন সব কিছুই তোর হবে। আর যদি তোর বাবার কথা বলিস তবে ঈশ্বরের কাছে প্রার্থনা কর, ঈশ্বর যেন তাকে সৎ বুদ্ধি দেন। আমি শুধু চাই তুই এমন কিছু কখনো করিস না যাতে কেউ বলতে পারে তোর মা তোকে ঠিকভাবে মানুষ করতে পারেনি। এছাড়াও মা আরও বলতেন, তুই প্রায়ই আমাকে জিজ্ঞাসা করিস যে আমি কেন তোর বাবার সঙ্গে তর্ক করি না, কেন তোর বাবার মতো এমন একজন মানুষের সঙ্গে থাকি। তার কারণ এই যে যদি আমি তর্ক করি বা নিজের অধিকারের জন্য কথা বলি, তবে আমি জানি তিনি রেগে গিয়ে হয়তো আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন আর তোকে আমার থেকে ছিনিয়ে নেবেন। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, কেননা তুই আমার একমাত্র আশা, ভরসা। বাবা, তুই আমাকে কথা দে যে তুই তোর বাবার সাথে কখনো তর্ক করবি না। মায়ের কথা আমার হৃদয় ছুঁয়ে গেছিল, তাই আমি তার কথা মেনে নিজের কাজে মন দিলাম। সময় দ্রুত এগিয়ে চলতে লাগলো আর আমি বিটেক পাস করে গেলাম। আমার সাফল্যে মা যেমন খুশি হয়েছিলেন তেমনি বাবাও খুব খুশি হয়েছিলেন এবং আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু আমার ঠান্ডা মনোভাব দেখে তিনি বুঝে গেলেন যে আমি আর তার পরোয়া করি না। বাবা চেয়েছিলেন আমি তার ব্যবসা সামলাই, কিন্তু আমি না করে দিয়ে বললাম, আপাতত আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করব, যাতে মায়ের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি। আর আমার অভিজ্ঞতাও দরকার। বাবা আমার কথায় চুপ করে গেলেন। তারপরে বললেন, আমার সমস্ত সম্পত্তি তোর, আর এর ওপর শুধু তোরই অধিকার। তাই আমি চাই তুই সব কিছু বুঝে নে, যাতে আমি শান্তিতে বাকি দিনগুলো কাটাতে পারি। কিন্তু তোর যখন ইচ্ছে নেই তখন তুই যা ঠিক মনে করিস কর, কিন্তু তুই যেমন খুশি এইসব সম্পত্তি আর ব্যবসার ব্যবহার করতে পারিস। কেউ তোকে কোনো প্রশ্ন করবে না। বাবার এই কথার মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এখন আমি যা চাই করতে পারি। কিন্তু এই কথা শুনে আমার ফুফুর রাতের ঘুম উড়ে গিয়েছিল, কেননা তার নজর তার দাদার সম্পত্তির ওপরে ছিল। সে সবসময় চাইতো তার দাদা সারা জীবন নিজের স্ত্রী আর ছেলের দিকে দূরে থাকুক। সে হয়তো ভাবত তার উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু এটা তার ভুল ছিল, কেননা বাবা যতই তার বোনকে ভালোবাসুন না কেন, তার কাছে তার সন্তানের থেকে বড় কেউ ছিল না। বাবার চোখ আমার দিকে থেকে ফুফুর অবস্থা খারাপ হয়ে গেল, আর সে একটা নতুন চাল চালল, যা আমার জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল। একদিন বাবা বললেন, খুব ভালো কথা, এখন তুই নিজের পায়ে দাঁড়িয়ে গেছিস, তাই এবার তোর বিয়ে দেওয়া উচিত। আমি আমার ভাগ্নি সুয়ানার সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিয়েছি। এখন তুই তোর মায়ের সঙ্গে আলোচনা করে আমাকে জানা কোন তারিখে বিয়ে হবে। বাকি সব ব্যবস্থা আমি করে ফেলব। বাবার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর আমি বিস্ময়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত উনি আমার ইচ্ছের বিরুদ্ধে কিভাবে নিতে পারেন? মায়ের অবস্থাও প্রায় একই ছিল। তিনি আর ভাইজিকে নিজের পুত্রবধূ করে আনতে চাইতেন, কিন্তু বাবা না আমার সঙ্গে না মায়ের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই চুপচাপ সোহানার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললেন। আপনি আমার জীবনের এত বড় সিদ্ধান্ত আমাকে না জানিয়ে কিভাবে ঠিক করতে পারেন? আপনার ভাগ্নির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি অন্য এক মেয়েকে পছন্দ করি এবং তাকেই বিয়ে করব। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুই আমার মায়ের জন্য। তাই আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার এই সিদ্ধান্ত মেনে নেব? তিনি বললেন, তোকে আমার কথা মানতেই হবে। আমি আমার বোনকে কথা দিয়েছি যে সুয়ানার সাথেই তোর বিয়ে হবে। যদি তুই আমার কথা না মানিস তবে মনে রাখিস আমি তোর মাকে তালাক দিয়ে দেব। তারপর তোরা মা ছেলে এই বাড়ি থেকে চলে যাস। আমার কোনো সমস্যা নেই, কিন্তু একবার ভেবে দেখিস এই বয়সে তোর মায়ের তালাক হওয়া ভালো দেখাবে না। এই কথা বলে তিনি চলে গেলেন, আর আমি রাগে গজগজ করতে গেলাম। আমি তাকে বলতে চেয়েছিলাম যে তার হুমকিতে আমার কিছুই যায় আসে না,
কিন্তু মা আমার সামনে হাত জোড় করে আমাকে থামিয়ে কাঁদতে কাঁদতে বললেন, সারা জীবন আমি এই নির্মম মানুষটার অবহেলা সহ্য করেছি, কিন্তু এই বয়সে এসে তালাকের কলঙ্ক মাথায় নিতে পারবো না বাবা। আমি তোর সামনে হাত জোড় করছি, যা চলছে চলতে দে, আর তুই সোহানাকে বিয়ে করে নে। মায়ের কথা শুনে আমি চুপ করে রইলাম আর এই সম্পর্কের জন্য সম্মতি দিয়ে দিলাম। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে সোহানাকে বিয়ে করব ঠিকই, কিন্তু ওর থেকে প্রতিটি অপমানের বদলা নেব। 1 সপ্তাহ পরে সোহানার সাথে আমার বিয়ে হয়ে গেল। তবে সোহানার বিদায় এখনও হয়নি, সে তার নিজের বাড়িতেই থাকছে। আর আমি বাবার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে ফেললাম। বাবা আমাকে খুশি করতে নিজের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিলেন, কিন্তু তবুও আমার কষ্ট কমেনি। আমি শুধুমাত্র মায়ের খাতিরে এই সম্পর্ক সহ্য করছিলাম। তারপর একদিন হঠাৎ করেই মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। মায়ের এই আকস্মিক মৃত্যু আমাকে ভেঙে চুরমার করে দিল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে মাই যখন নেই তখন এই সম্পর্ক আমি রাখব না। কিন্তু সেটা আর হলো না। মায়ের মৃত্যুর পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সংসার ঠিকভাবে চালাতে হলে বউয়ের আগমন জরুরি। আমি আবার একবার অসহায় হয়ে গেলাম আর এই তেতো সম্পর্ক মেনে নিতে বাধ্য হলাম। সুহানা বউ সেজে বাড়িতে এসে আমাকে আকৃষ্ট করার অনেক চেষ্টা করলো, কিন্তু আমি ওর থেকে সবসময় দূরত্ব বজায় রাখতাম। আমি তাকে কখনো গুরুত্ব দিতাম না, এমনকি তার সঙ্গে কথাও বলতাম না। সে যদি কিছু বলতো আমি কোনো উত্তর দিতাম না। বাবা সব কিছু দেখতেন, কিন্তু এখন তিনি একদম নীরব হয়ে গিয়েছিলেন। আমার এই ব্যবহার মামার চোখে একদিন পড়ে গেল, আর তিনি আমাকে তার বাড়িতে ডেকে খুব স্নেহ ভরে বললেন, দেখ রেহান, আমি সারা জীবন আমার বোনকে শুধু হাহাকার করতে আর নিঃশব্দে কাঁদতে দেখেছি। সে তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত তার সেবা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু তোর বাবা কখনো তার ভালোবাসার মূল্য দেয়নি। সে আমার বোনকে সব সুখ, সব অধিকার থেকে বঞ্চিত করেছে। এক হাসি খুশি প্রাণবন্ত মেয়ে কিভাবে ধীরে ধীরে জীবন থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল সেটা আমি দেখেছি। তুই নিজেও তো দেখেছিস তোর মা কেমন কষ্টে আর হাহাকারে দিনের পর দিন কাটিয়েছে। এখন তুই সুহানার সাথে ঠিক সেই একই ব্যবহার করছিস। আমার একটা প্রশ্নের উত্তর দে রেহান, যদি তুইও তোর বাবার মতো আচরণ করে সুহানার অধিকার কেড়ে নিস, তবে তোর আর তোর বাবার মধ্যে কী পার্থক্য থাকলো? আমি জানি এই বিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু সুহানা এখন তোর বউ, তোর দায়িত্ব। তোর বাবা যেমন তোর মাকে কষ্ট দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, সেই একই ভুল কি তুই করতে চাস? মামার কথা আমার চোখ খুলে দিল। এখন আমি নিজেও বুঝতে পারছিলাম যে আমি সেই একই আচরণ করছি যেটা আমার বাবা মায়ের সঙ্গে করেছিলেন। শুধু এটুকুই পার্থক্য ছিল যে আমি গালিগালাজ করতাম না আর সুহানার চরিত্র নিয়ে সন্দেহ করতাম না। কিন্তু আমার ঠান্ডা নির্লিপ্ত মনোভাব বাবার মতোই নিশ্চিত ছিল। সুহানা আমার জন্য সেজে গুজে থাকতো, আমার যত্ন নিত, অথচ আমি তার দিকে ফিরেও তাকাতাম না। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই অন্যায় আর করব না। তাই অফিস থেকে বাড়ি ফেরার পথে সুহানার জন্য একটা ফুলের তোড়া আর দামি একটা উপহার কিনে নিয়ে এলাম। সেগুলো দেখে সুহানার চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে এতটা খুশি হয়েছিল যে তার খুশি দেখে আমিও আবেগে পেলাম। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আর কখনো সুহানার সঙ্গে অন্যায় করব না। এরপর থেকে আমার ব্যবহার সুহানার প্রতি একেবারে বদলে গেল। একদিন বাবা নিজেই আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন। আমি তাকে মুখে ক্ষমা করলেও মনের মধ্যে আজও একটা দূরত্ব ছিল। কিছুদিন পার হওয়ার পরে একটা বড় ঘটনা ঘটে গেল। একদিন সকালে আমি যখন অফিসের জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ সুহানা দৌড়ে এসে বলল, রেহান, না জানি মামার কি হয়েছে, তিনি বিছানা থেকে উঠছেন না। সুহানার কথা শুনে আমি বাবার ঘরে গিয়ে তাকে দেখে খুব ভয় পেয়ে গেলাম। তার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম বাবার স্ট্রোক হয়েছে এবং এর ফলে তিনি চিরদিনের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আমার মনে হলো বাবা যে অত্যাচার মায়ের ওপর করেছেন তার শাস্তি তিনি পাচ্ছেন, কিন্তু আমি বাবার সেবায় কোনো ত্রুটি রাখলাম না। আমার স্ত্রী সুহানাও তার যথেষ্ট যত্ন নিত, এতে আমার কোনো সন্দেহ রইল না। কেননা সুহানা আমার বাবার নিজের বোনের মেয়ে। বাবা সারা জীবন তাকে খুব স্নেহ করতেন
আর সুহানাও বাবার খুব সম্মান করত। তবে কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি যে বাবার চোখে প্রায়ই জল দেখা যায়। যখনই আমি তার কাছে যেতাম তিনি হাতের ইশারায় আমাকে কিছু বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু সুহানা ঘরে ঢুকলেই তিনি চোখ বন্ধ করে চুপ করে যেতেন। প্রথমে আমি কিছুই ভাবিনি, কিন্তু পরে মনে হতে লাগলো যে তিনি হয়তো কিছু বলতে চাইছেন, কিন্তু সুহানা সামনে বলতে পারছেন না। এখন আমার সন্দেহ হতে লাগলো যে কিছু একটা গণ্ডগোল আছে। এক দুবার আমি আঁকার ইঙ্গিতে সুহানাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বাবার খেয়াল ঠিকমতো রাখছো তো? জবাবে সে বলল, তুমি নিজেই তো দেখো, আমি সব সময় তাকে ওষুধ দিই, নিজের হাতে খাইয়ে দিই, উনি আমার মামা আর আমি তাকে খুব ভালোবাসি। তার এই কথায় আমি একদম চুপ হয়ে গেলাম, কিন্তু আমার সন্দেহ কাটল না। তাই একদিন এক অজুহাতে সোহানাকে তার মায়ের কাছে পাঠালাম এবং নিজে অফিস না গিয়ে বাবার কাছে গিয়ে তার হাতে একটা খাতা ও কলম দিলাম, যাতে তিনি যা বলতে চাইতেন তা লিখে জানাতে পারেন। বাবা কাঁপা কাঁপা হাতে লিখলেন, যেদিন তুই আমাকে বলেছিলি যে আমি যদি তোর মায়ের ওপর হাত তোলা বন্ধ না করি তাহলে তুই তাকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যাবি, সেদিন থেকে আমি তোর সামনে হাত তোলা বন্ধ করে দিলাম। কিন্তু যখন তুই বাড়িতে থাকতি না তখন আমি তার উপর অত্যাচার চালাতাম। শুধু আমি নয়, আমার বোন অর্থাৎ তোর ফুফো অত্যাচারের সমস্ত সীমা পেরিয়ে গিয়েছিল। আমরা শুধু তোর মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনই করতাম না, তাকে ভয় দেখাতাম যদি সে তোকে কিছু বলে তবে আমি তাকে ডিভোর্স দিব। এরপরে যেদিন জানতে পারলাম যে সে তার ভাইয়ের মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চায়, সেদিন আমি ও আমার বোন মিলে এক চক্রান্ত করলাম আর সুহানাকে তোর বউ করে ঘরে নিয়ে এলাম। আমার ধারণা ছিল তোর মা চরিত্রহীন, সে একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তার ভাগ্নিকে কিভাবে আমি আমার ছেলের বউ করে আনতে দিতাম। তোর বিয়ের পরেও আমাদের আচরণ বদলায়নি, বরং সুহানা তো তোর মায়ের সঙ্গে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করত। সে যখন তখন আমাদের বাড়িতে চলে আসতো আর তোর মায়ের ওপর চিৎকার করে বলতো, তুমি এ বাড়ির দাসী ছাড়া আর কিছুই নও। এই অপমান ও যন্ত্রণা সহ্য করতে না পেরে সে পৃথিবী ছেড়ে চলে গেল। তার মৃত্যু আমার চোখ খুলে দিল আর আমি বুঝলাম সে ততটাও খারাপ ছিল না যতটা আমাকে বোঝানো হয়েছিল। কিন্তু এখন আর কিছু করার নেই, আমি ভেঙে পড়েছিলাম। এরপর সুহানা এ বাড়িতে এলেই তার আসল রূপ আমার সামনে আসে। সারা জীবন আমি তোর মাকে চরিত্রহীন ভাবতাম, অথচ আসলে চরিত্রহীন হলো আমার নিজের ভাগ্নি, মানে তোর বউ সুহানা। তুই যখন অফিসে থাকিস তখন সারাটা সময় সে পর পুরুষের সাথে নোংরামি করে কাটায়। সে আমায় মারতে চায়, তাই প্রায়ই আমাকে না খাইয়ে রাখে। এছাড়াও আমার সব ওষুধ বদলে দিয়েছে যাতে আমার শরীর আরও খারাপ হয়ে যায়। তারপরে তোর সামনে নিষ্পাপ সেজে তোর বিশ্বাস অর্জন করবে, যাতে ধীরে ধীরে সমস্ত সম্পত্তি নিজের দখলে নিতে পারে। সুহানাকে তোর বউ বানিয়ে সম্পত্তির মালিকানা দখল করা শুরু থেকেই এই মা মেয়ের পরিকল্পনা ছিল। সম্পত্তি একবার নিজের নামে করে নিলেই তোকে সরিয়ে দিতে এক মুহূর্তও দেরি করবে না। যখন থেকে আমি এসব বুঝতে পেরেছি তখন থেকে ভেতরে ভেতরে পুড়ে মরছি। এখন আমি বুঝতে পারছি যে আমার নিজের বোনই আমার সবচেয়ে বড় শত্রু ছিল। সে আমাকে আমার স্ত্রী আর ছেলের কাছ থেকে দূরে রাখত, যাতে সে আমার সম্পত্তি দখল করতে পারে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি। এখন তুই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। চাইলে ওই মেয়েটাকে ছেড়ে নতুন করে জীবন শুরু করতে পারিস, আর যদি পারিস আমাকেও ক্ষমা করে দিস। এটা পড়তে পড়তে আমার চোখে জল এসে গেল আর আমি এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইলাম। আমার তো সবসময় মনে হতো মা শান্তিতে আছেন, কিন্তু না, আমার বাবা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলেন। কোনোদিন তাকে শান্তিতে থাকতে দেননি। আমি অনেকক্ষণ অবধি কিছুই বলতে পারলাম না। তারপরে বললাম, বাবা, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। এরপরে আমি সুহানাকে তালাক দিলাম এবং ফুপুরা যেই বাড়িটায় থাকতো সেটাও বাবার ছিল, তাই আমি সেই বাড়িটাও খালি করিয়ে দিলাম। ফুপু আমার সামনে নিজেকে খুব অসহায় দেখানোর চেষ্টা করলেন, কিন্তু আমি একটুও দয়া দেখালাম না। সব সম্পত্তির দায়িত্ব নেওয়ার পরে আমি দেখে শুনে একটা মেয়েকে বিয়ে করলাম আর বাবার জন্য একজন পুরো সময় নার্স লিখে দিলাম, যাতে তার সঠিক যত্ন হয়।
এখন আমার জীবনে শান্তি এসেছে, তবে মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়লে চোখে জল এসে যায়। তবুও আমি হাজারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বাবা মৃত্যুর আগে আমাকে সত্যিটা বলেছিলেন বলে আমি এত বড় ধোঁকাবাজির শিকার হতে হতে বেঁচে গিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।